সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হোসেন শাহাদাত। দর্শক, আজ আমরা আলোচনা করব আমাদের আলোচনার বিষয় কেন এত অসহিষ্ণুতা। আসলে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সারা দেশব্যাপী নানান ধরনের অস্থিরতা, গণপিটুনিতে মানুষ হত্যা হচ্ছে, পাহাড়ে অস্থিরতা, বিভিন্ন জায়গায় মানুষ খুন করা হচ্ছে, কুপিয়ে মারা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা একজন নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করেছে। এই ধরনের বেশ কিছু ঘটনা কিন্তু আমাদেরকে নাড়িয়ে দিয়েছে। পুরো জাতি কিন্তু এই ঘটনার কারণে বিমর্ষ অবস্থায় আছে এবং এ নিয়ে নানা আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথা ঘুরে ফিরে আসছে, সেটি হচ্ছে এই যে মেধাবীরা কেন এই ধরনের কাজ করছে। তাহলে মেধার মূল্যায়ন হওয়ার আগে কি তাদের আসলে মনুষ্যত্ব বোধটা জাগ্রত হওয়া বা মনুষ্যত্বের শিক্ষাটা কতটা জরুরি, এই বিষয়গুলো আসছে। এ নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি যুক্ত আছেন। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং সাইফুল হক, তিনি বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমি শুরুতেই আসাদুজ্জামান রিপন আপনাকে দিয়ে শুরু করতে চাই। তার আগে আমি কয়েকটি সংবাদের, আমার হাতে কয়েকটি সংবাদ আছে, যে সংবাদগুলোতে আমি দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে দুটি ঘটনা ছাড়াও গত দুদিনে রাজধানীতে পিটিয়ে ও কুপিয়ে ৩ জনকে হত্যা করা হয়েছে। খিলগাঁওতে পিটিয়ে খুন, ওয়ারিতে 2 ভাইকে হত্যার ঘটনায় বাবা ছেলে সহ গ্রেফতার 3। এরকম বেশ কিছু ঘটনা যেগুলো আসলে সামাজিক অপরাধ হিসেবে মানুষ, বিশ্লেষকরা দেখছেন। আপনার কাছ থেকে জানতে চাইবো যে হঠাৎ করে এই ধরনের, আমাদের দেশে এই ধরনের অস্থিরতা আমরা আগেও দেখেছি, কিন্তু এই মুহূর্তে এই ধরনের অস্থিরতার আসলে কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আপনার শুরুতেই আপনি একটু আপনি যদি কিছু মনে না করেন, আপনার শুরুর উপস্থাপনাটা মেধাবী সংক্রান্ত যে প্রসঙ্গটা আপনি তুলেছেন, আমার কাছে একটু নির্দয় মন্তব্য অথবা নির্দয় কনক্লুশন মনে হচ্ছে। আমি আমার কথা বলিনি, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা আসছে। এটিকে আমরা ভালো খারাপ বলছি না, বাট এই ধরনের আলোচনাগুলো উঠে আসছে, সেটাই আমি জাস্ট উল্লেখ করলাম। ঠিক আছে, আমি সেইভাবে বললাম যে এটা বোধহয় মেধাবীদের বেলায় যে কথাটা উঠেছে, ঠিক বিষয়টা অত নির্দয় সমালোচনা আমরা না করি। এই কারণে যে একটা জিনিস আমি আজকে সকালবেলা সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষক, প্রফেসর হাফিজুর রহমান কার্জন, উনি আমার অনুষ্ঠান দেখতে পারেন প্রায়। আমি আলোচনা আসলে উনি দেখেন, আবার ফিডব্যাকও দেন, ওনাকে ধন্যবাদ। তো ওনার একটা লেখা পড়ছিলাম যে উনি বলেছেন যে যে ঘটনাগুলো আপনি উদাহরণ টানলেন কয়েকটির, উনি বলেছেন যে এরকম জীবনে উনি এরকম ঘটনা দেখেননি বা শোনেননি। ঘটনা আমি জানি না, তখন হয়তো উনি দেশে ছিলেন না একটা দীর্ঘ সময়, হয়তো দেশে নাও থাকতে পারেন। বাংলাদেশের ধরনের ঘটনা আমি যদি বলি, শেখ হাসিনা আর দল বিএনপির ক্ষমতা শেষ প্রান্তে এসে লগি বৈঠার হত্যাকাণ্ডের কথা আপনারা জানেন না? জানেন তো। এটা কি অসহিষ্ণুতা না? আজকে যারা অসহিষ্ণুতে মুষড়ে পড়েছেন, যারা বক্তব্য বিবৃতি দিচ্ছেন, আই এম নট ইন ফেভার অফ এনি কাইন্ড অফ আপনার মব লিঞ্চিং অর মব ভায়োলেন্স, যেটাকে মব জাস্টিস বলা হচ্ছে। ইটস নট এ মব জাস্টিস, ইটস নট লাইক দ্যাট। But some people are trying to promote this jargon. তারা ইচ্ছে করে কথাগুলো মব জাস্টিস বলছে। It's not a mob justice, it's a mob violence. Rather you can say it's a mob justice, whatever. Sorry, mob violence. তো এই ধরনের মব ভায়োলেন্সের ঘটনা তো বাংলাদেশে বহুবার ঘটেছে। বাট বহুবার আমি আওয়ামী লীগের শাসনামলের কথা যদি বলি, ঘটেছে, বহুবার ঘটেছে। শিবির সন্দেহে মানুষ বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মেরেছে বহুত, শিবির সন্দেহে বলছে, সাসপেক্টেড। শিবির হলে আপনাকে মারতে হবে নাকি? কমিউনিস্ট সিরাজ শিকদারকে গুলি করে আপনার 75 সালে মেরে ফেলতে, বামপন্থী করলে বা সমাজ বদলে কথা বললে সরকারকে উৎখাত করছে, আপনি গুলি করে মেরে ফেলবেন নাকি? আপনি ক্রস ফায়ার করবেন নাকি? এগুলো ছিল না। এগুলো তো অনেক লোমহর্ষক এবং আপনার ঘটনায় আমরা খুব মুষড়ে পড়ার মতো ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে, এটা কোনো মেধাবীদের কোনো কর্মকাণ্ড না। আমি যারা সোশ্যাল মিডিয়ায় যদি কেউ লিখে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, এই ঘটনাটির মূল নায়ক হচ্ছে ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ডে, ছাত্রলীগ করা একজন নেতা, যিনি পরবর্তীতে রং বদলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি সমন্বয়ক হয়েছিলেন। দে হ্যাভ সো মেনি সমন্বয়ক, কোঅর্ডিনেটরস। এর মধ্যে অনেক আওয়ামী লীগের, ছাত্রলীগের লোকজন আছে। অনেকের নাম ধরে বলতে চান, নেতৃস্থানীয় জায়গায় সাবেক ছাত্রলীগের আছে।
সোশ্যাল মিডিয়াতে দেখি তারা জুনায়েদ হোসেন পলকের কাছ থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন, ছবি নিচ্ছেন, মানে এসব একসময় মানে আপনার আওয়ামী লীগের মানে সমর্থক, ছাত্রলীগের সমর্থক বা ছাত্রলীগের কর্মী নেতা ছিলেন এবং ওদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একবার প্রথম সারির অনেকেই সাবেক ছাত্রলীগ বা ছাত্রলীগ ঘনিষ্ঠ লোকজন আছে। এখন কথা হচ্ছে কি যে ঘটনাগুলো ঘটছে, আমি গত পরশুদিন একটি শোতে ছিলাম, সেখানে আমি যে কথাটি বলতে আবারও আপনার এখানে আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন ছাত্র আন্দোলন করতাম তখনও বিভিন্ন সময় কিছু অঘটনের মতো ঘটনা ঘটত, তখন আমরা এটাকে আইডেন্টিফাই করতাম বা আমরা যেভাবে বিষয়টা বিশ্লেষণ করতাম সেটা হচ্ছে যে আমাদের সংগঠনের মধ্য থেকে এজেন্ট প্রভোকেটরস হিসেবে আন্দোলনটাকে মানে ব্যাহত করার জন্য, অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য সরকার নিয়োজিত এজেন্ট প্রভোকেটরস, তাদের কাজ বলতাম আমরা। আমি নিশ্চিত, মানে আমার পুরনো অভিজ্ঞতায় যদি বলি, যে এই বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যে 36 দিনের যে একটা আন্দোলন হলো, আন্দোলনটা যখন মানে দানা বাঁধছিল, আমি বিশ্বাস করি যেহেতু গভর্নমেন্টের আপনার স্ট্রং অ্যাপারেটাস ছিল তৎকালীন ডিজিএফআই এবং আরও কিছু গোয়েন্দা সংস্থা, এবং সেখানে কিছু নটোরিয়াস লোকজন ওই এজেন্সিগুলোতে কাজ করতো, এবং মানে আয়নাঘর সৃষ্টি করা, হারুনের ভাতের হোটেল বলে নির্যাতনকারী, এগুলো খুবই রুটিন কাজ ছিল তাদের। এবং আমি অনুমান করি যে আপনার তখনকার সরকার মানে শেখ হাসিনার সরকার এবং ওই ধরনের গোয়েন্দা সংস্থার যারা নটোরিয়াস লোকজন যারা, তারা ছাত্রলীগের অনেককে তারা এমপ্লয়েড করেছিল, অ্যাপয়েন্ট করেছিল, ইনফিল্ট্রেট করিয়ে দিয়েছিল আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে। কেউ নেতার পর্যায়ে চলে গিয়েছেন, কেউ এই যে আপনার এফএইচ হলের যে ঘটনাটা, ওই যে আপনার যে কি বলে একটা ছেলের কথা বললো যে যাকে পিটিয়ে মেরে ফেলছে, ভাত খাওয়ালো, তোফাজ্জল, এইটা এই ঘটনাটির সাথে মেধাবীর কোনো সম্পর্ক নাই। এইখানে আমি যেটা বলতে চাচ্ছি, এই গভর্নমেন্টটা তো একটা গণঅভ্যুত্থানের আউটপুট হিসেবে জনগণের অভিপ্রায় সরকার। গণঅভ্যুত্থান তো শুধু ছাত্রদের গণঅভ্যুত্থান না, গণঅভ্যুত্থানে যখন জনগণ সংশ্লিষ্ট হয় সবার, তো সে জনগণ যখন সবাই বলে দিল যে নো, ইউ আর নো মোর শেখ হাসিনা, তোমাকে যেতেই হবে, ফলে তো এটা মোমেন্টাম পেয়ে গেল। এইখানে আপনার এই আন্দোলনটাকে ব্যাহত করার জন্য তৎকালীন সরকারের এজেন্ট যারা ছিল, তারা এখন আপনার অস্থিতিশীল কাজগুলো করার জন্য, এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য, আমাকে আর 2 সেকেন্ড দেবেন, এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য, সমাজে মানে অস্থিতি আনার জন্য, রাজনৈতিক প্রক্রিয়াটাকে আরো বিলম্বিত করার জন্য, এবং আপনার পতিত স্বৈরাচারের আপনার মানে তাদের সম্পর্কে যাতে এরকম একটা ভাব আসে, আগেই তো ভালো ছিলাম, তার মানে আগে লুটিপুটে খেতাম, এখন সেভাবে খেতে পারছেন, সেজন্য আগে ভালো ছিল। এইগুলো স্ট্রেইট একেবারেই আপনার আওয়ামী লীগ ছাত্রলীগের মানে লোকজন তারা ঢুকে অপকর্মগুলো করছে। ষড়যন্ত্র বলতে চাচ্ছেন আপনি? ষড়যন্ত্র বলতে চাচ্ছি না, আমি স্ট্রেইট বলছি, এটা ওদের লোক। আপনি খুঁজবেন এই বৈষম্যর মধ্যে অনেকগুলো সাবেক ছাত্রলীগ আছে। যেমন সাইফুল হক, আপনার কাছে কি একই মনে হয় কিনা একটু যদি বলেন, যে আপনি ভিডিওটা যদি দেখেন, যে ছাত্ররা যে ধরনের নৃশংসভাবে তাকে মেরেছে এবং তারা এক ধরনের উল্লাস করেছে, সেটি ভিডিও করেছে, মানে একটি সুস্থ সমাজ বা সুস্থ একটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, এদেরকে আসলে আপনি মানসিকভাবে সুস্থ বলবেন? অথবা রিপন ভাই যেটি বলছেন যে এখানে ছাত্রলীগই জড়িত, ষড়যন্ত্র, সেখানে সেই জায়গাতে আপনার মতামত জানান। আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, আপনার দর্শক শ্রোতা, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। আমরা 5ই আগস্টের পরে তো বাংলাদেশে একটা ভিন্ন পরিস্থিতি। আমি শুরুতেই যেটা বলতে চাই যে হাসিনা সরকারের চলে যাওয়ার পরে কি ধরনের পরিস্থিতি তৈরি হবে, এর আগের সরকারের মন্ত্রীরা একটা ভয় আতঙ্কের জায়গাটা তারা কিন্তু তৈরি করেছিলেন। পুরো দেশে রক্তগঙ্গা বয়ে যাবে, মানে ব্লাডশেড হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, মানে দেশে এক ধরনের অন্য পরিস্থিতি জন্ম দেবে। আমাদের সৌভাগ্য যে 5 আগস্টের পরে এরকম পরিস্থিতি হয়নি। আপনি এ ব্যাপারে বাংলাদেশের মানুষকে ধন্যবাদ দেওয়া দরকার। আন্দোলনকারী ছাত্র জনতা, সকল বিরোধী রাজনৈতিক দল, জনগণের প্রায় সমস্ত অংশ, কারণ আমরা কোনো প্রতিহিংসার জায়গায় কোনো বিরোধী দল যায়নি, খুব সচেতন সিদ্ধান্ত নিয়ে আমরা যাইনি, এবং জনগণের কোনো অংশকে পরোক্ষভাবেও
প্রতিহিংসা চরিতার্থ করবার কোনো তৎপরতা মনে করেছি সেটা অভ্যুত্থানের সাফল্যকে সেটা প্রশ্নবিদ্ধ করবে, আমাদের অর্জনকে নানা দিক থেকে সেটা বিতর্কিত করবে সমাজের মধ্যে। বরঞ্চ পাল্টা অভ্যুত্থান এবং পাল্টা ধরনের অনেক নাশকতার বরঞ্চ একটা তৎপরতা হবে। এ ব্যাপারে বাংলাদেশের মানুষ, আমি আজকে আপনার অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে আমি মানে হ্যাটস অফ, তাদেরকে আমি খুব বিশাল করে তাদেরকে আমি সম্মান এবং সালাম জানাবো। এটি আমাদের শক্তি। আবার আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক আছে, দ্বন্দ্ব আছে, আমরা বলেছি যারা অপরাধ করেছেন, যারা গণহত্যার সঙ্গে যুক্ত, যারা 16 বছরের অপরাধের সঙ্গে যুক্ত, তাদেরকে আপনি আইনের আওতায় আনবেন, গ্রেপ্তার করবেন এবং প্রয়োজনীয় শাস্তি সেখানে আমাদের বিদ্যমান আইনে শাস্তি করে বা এখন যে বিশেষ ট্রাইব্যুনাল যেগুলো হচ্ছে সেখানে বিচারটা হবে। সুতরাং এই জায়গাটা প্রথম বলা দরকার। দ্বিতীয়ত হচ্ছে যেটা আপনি বললেন, আমি এটা কোনো সাধারণ কোনো ফেনোমেনা না, এটা আপনি যে আজকে শুনছেন এরকম না। এখানে আসাদুজ্জামান রিপন তিনি ছাত্র আন্দোলনের সাথেও তিনি যুক্ত ছিলেন, আমার দীর্ঘ ছাত্র আন্দোলনের জীবন। ফলে আমরা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 70, 80, 90 দশক এবং তারপরে অনেক রোমহর্ষক ঘটনা কিন্তু আমরা কিন্তু সংগঠিত হতে দেখেছি। ব্যাপারটা এটা না যে এটাই একমাত্র সংগঠিত হয়েছে, অনেক ঘটনা সংগঠিত হয়েছে। আরেকটা কথা বলতে চাই, এটা নিশ্চয়ই একটা বর্বর বিকারগ্রস্ততা, এক ধরনের নৈরাজ্যিক একটা যে পরিস্থিতি, ন্যূনতম মানবিক মূল্যবোধ বলেন বা কোনো কিছু, সেটা তো এর সঙ্গে কোনো কিছু সম্পর্কিত করা যাবে না। যে বিশ্ববিদ্যালয়ে বা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো 1.5 দশক ধরে চর দখলের মতো দখলদারিত্বে থাকে, যাদেরকে ম্যানার শেখানোর নাম করে, যাদের একজন শারীরিক মানসিক নির্যাতনের মধ্য দিয়ে হাজার হাজার শিক্ষার্থীকে যখন যেতে হয়, তার কাছে আপনি স্বাভাবিক কোনো মূল্যবোধ, কোনো সংস্কৃতি, স্বাভাবিক কোনো মানবিক কোনো গুণাবলী বিকাশ হওয়ার মতন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো সংস্কৃতির চর্চা, মতাদর্শিক বলেন, রাজনৈতিক বলেন, সাংস্কৃতিক দিক থেকে বলেন, সেটা হয়নি। যেটা ঘটছে এগুলো তার একটা বলতেন তারই একটা মানে এগুলো তারও একটা চেহারা, কিন্তু এটা কোনো সাধারণ কোনো ফেনোমেনা না। আরেকটা যেটা হয়েছে, তাদেরকে আপনি মেধাবী বলবার কোনো সুযোগ না, যেটা ইতিমধ্যেই যেটা পরিষ্কার হলো। আমি মনে করি এর সঙ্গে ইতিমধ্যে বেরিয়ে এসছে ছাত্রলীগের নেতা কর্মীরা যারা চিহ্নিত ছিল, তারা কিভাবে অনেকগুলো ঘটনার সঙ্গে তারা যুক্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিভাবে তাকে হত্যা করা হয়েছে, জাহাঙ্গীরনগরে, খুলনায় দেখলাম যে পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে, এরকম অনেকগুলো ঘটনা হয়েছে। আমি বলতে চাই এই ধরনের ঘটনা এর পেছনে আপনি যদি একটা যোগসূত্র দেখেন, এই সরকারকে যারা বিতর্কিত করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায়, সরকার ফেল করে যাক, মানুষের আস্থাটা নষ্ট হয়ে যাক, তাদের এজেন্ডা থেকে তারা অন্য জায়গায় তারা যাক, এ ধরনের কোনো তৎপরতা এর সঙ্গে যুক্ত আছে বলেই অনেকেরই ধারণা। আমি বিশ্বাস করি যে এগুলো ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হাজার হাজার যারা অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, যারা বীরত্বব্যঞ্জকভাবে যারা লড়াই করেছে, এগুলো তারা নিশ্চয় আমি মনে করি দলমত নির্বিশেষে ছাত্র তরুণরা এগুলোকে মোকাবেলা করার জন্য তারা কিন্তু ঐক্যবদ্ধ। আপনি দেখেছেন এই ঘটনার প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে কিভাবে বিক্ষোভ হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়গুলোতে, জনপদের সকল অংশে। আমি এখন মনে করি তাদের পেছনে সত্যি সত্যি কোনো ব্লু প্রিন্ট কাজ করছে কিনা, একটা পরিস্থিতি তৈরি করবার জন্যে, একটা অস্থিতিশীল জায়গায় তৈরি কর, কারণ সরকার এখনও ভালো মতন যে কেউ কিন্তু বসতে পারেনি। সরকারের মধ্যেও সমন্বয়হীনতা আছে, সরকারের মধ্যে আস্থার ঘাটতি আছে, রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের কিছুটা দূরত্বের জায়গাটাও তৈরি হচ্ছে। সরকারের মধ্যে আবার নানাভাবে অনেকগুলো ছোট ছোট সরকারকেও আমরা কিন্তু কাজ করতে দেখছি আমরা। ফলে এগুলো তার একটা কিউমিলেটিভ ইফেক্ট হিসেবে এগুলো ঘটনাগুলো ঘটছে। দিস শুড বি এনাফ, এটাকে এখনই বন্ধ করা দরকার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু উদ্যোগ নিয়েছেন, আমি মনে করি অন্যান্য আরও অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করবার ক্ষেত্র আছে। আর কোনো ঘটনা কেবলমাত্র শুধু বিশ্ববিদ্যালয়ে না, জনপদের কোনো প্রান্তে, শহরের কোনো প্রান্তে নিশ্চয় আমরা এগুলোকে আমরা দেখতে, এগুলোর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ, একটা সংগঠিত সামাজিক প্রতিরোধও আমাদেরকে জোরদার করা দরকার। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এই জায়গাটাতে আসলে সরকারের যে কথাটা বলছেন যে সরকারকে মানে শক্তিশালী করা, এই জায়গাটাতে সরকারের যেহেতু অনেক মাত্র এসছেন, খুব বেশি দিন হয় না, সেখানে রাজনৈতিক দলগুলোর কিন্তু সরকারকে সহযোগিতা করার একটা বিষয় আছে। সেই জায়গাটাতে আমরা আসবো, আমরা একটু বিরতি নিয়ে আসি, একটা বিরতির সময় হচ্ছে। দর্শক, CSRM জনতন্ত্র গণতন্ত্রে বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকবেন।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আমি আবারও আলোচনায় যেতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপন আপনাকে দিয়ে। আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় এবং ঢাকা শহরে না, আমরা আসলে পাহাড়ে এক ধরনের উত্তেজনা দেখছি অনেক দিন পরে, আসলে পাহাড়ের এই উত্তেজনা, এবং এই উত্তেজনাটা খুবই ইন্টারেস্টিং। একটা ছোট্ট ঘটনা থেকে হঠাৎ করে অনেকগুলো ছোট 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 ঘটনা হয়ে বড় ঘটনা হয়ে গেল। এইটির আসলে আপনি কি মনে করছেন, এই অস্থিরতাটা কি তৈরি করা নাকি এটি এমনিতেই তৈরি হয়েছে? আপনাকে আমি বলি, আমাদের অনেকেরই জ্বর হয় না? জ্বর কিন্তু আসলে মেডিকেল সায়েন্সের জ্বর কোনো রোগ না। জ্বর হচ্ছে অন্য রোগের উপসর্গ, মানে অন্য কিছু হয়েছে, সেটা ম্যানিফেস্টেশন জ্বর হিসেবে আমরা বোধ করি বা জ্বর হয়। আপনি যা দেখছেন সেটা কিন্তু অন্য ঘটনার উপসর্গ হিসেবে আপনি এই সমস্যাগুলো দেখছেন। আপনার এই পাহাড়ের বিষয়টা আলোচনা করার আগে আমি একটু ছোট জায়গায় যাব। বিষয়টা ছোট না, উদাহরণটা আমি ছোট করে বলবো। সেই জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক ছাত্রলীগের নেতার নির্মম মৃত্যু হয়েছে। যে কোনো নির্মমতা কি আমি মানে নিন্দা করি, দুঃখ পাই, তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। এটি তো আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। আচ্ছা, এখন রাষ্ট্র যদি মানবিক চান, আপনি মানবিক হবেন না? হবেন তো। ঘটনাটা কি? এই যে ছেলেটি শামীম মোল্লা, এই শামীম মোল্লা একজন নিপীড়ক। শামীম মোল্লা গত ছাত্র আন্দোলন নির্দয়ভাবে দমানোর জন্য সক্রিয় ভূমিকা পালন করছে। ফলে সাধারণ ছাত্রদের মধ্যে তার প্রতি ক্ষোভ থাকতেই পারে, থাকাটা অস্বাভাবিক না। গণঅভ্যুত্থান বিপ্লবের পরে এই ধরনের ঘটনা যে ঘটে না তা নয়, সারা পৃথিবীতেই ঘটে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এই যেটা আমি ওখানকার আমি তো সাংবাদিকতা করি, তো ওখানকার আমাদের যে আপনার ইনভেস্টিগেটিভ রিপোর্টার ওই বিষয়টা নিয়ে খোঁজ নেওয়ার পরে যেটা জানা গেল সেটা হচ্ছে, হ্যাঁ, ছেলেরা ইনিশিয়ালি হয়তো একটু হালকা ক্ষোভ থেকে একটু হালকা পিটুনি দিয়েছে। তো ওখানে উপরে দেওয়ার পরে ওখানে ইউনিভার্সিটি একজন নিরাপদ সিকিউরিটি অফিসার আছে, তার নাম সুদীপ্ত শাহিন বোধহয় ভদ্রলোকের নাম, ওদের নিরাপত্তা অফিসার। সেই নিরাপত্তা অফিসার সুদীপ্ত শাহিনের কাছে ওকে শামীম মোল্লাকে হ্যান্ড ওভার করেছে। শামীম মোল্লা ওই সুদীপ্ত শাহিনের কাস্টডিতে থাকার পরে 4 থেকে 5 ঘন্টা পরে সুদীপ্ত শাহিন তিনি পুলিশকে হ্যান্ড ওভার করেন। পুলিশ তার অবস্থা খারাপ দেখে পুলিশ হাসপাতালে পাঠায়, লেটার সে মারা গেছে। যা হোক, এখন কথা হচ্ছে সুদীপ্ত শাহিনটা কে? এই সুদীপ্ত শাহিনও কিন্তু আপনার এই যে 36 দিনের ছাত্রদের যে আন্দোলন, সে আন্দোলনে প্রশাসনের পক্ষে, সরকারের পক্ষে সাবেক ছাত্রলীগের, এবং সেও কিন্তু নিপীড়নকারীদের একজন। এইখানে ভেরি ইন্টারেস্টিং, এই সুদীপ্ত শাহিনের তত্ত্বাবধানে যে বললাম প্লট ক্রিয়েট করা, সুদীপ্ত শাহিনের তত্ত্বাবধানে থাকা অবস্থায় কে বা কারা হি অ্যালাউড ওই ধরনের পরিবেশে তৈরি করেছে এই ছেলেটা যাতে খুব নির্মম পরিণতি হয়, সো দ্যাট এটা একটা ইস্যু হতে পারে, এটা নিয়ে যাতে কথা বলা যেতে পারে। সাইফুল ভাই খুব কারেক্টলি বলেছেন, এরকম ঘটনাগুলো পরপরই দেখবেন যে হঠাৎ করে বড় মানববন্ধন হচ্ছে, হঠাৎ করে বড় ধরনের প্রতিবাদ হচ্ছে, হঠাৎ করে মুষড়ে পড়ছে মানুষ, কিছু লোকের বিবৃতি। এরা কিন্তু গত 16 বছরে বিবৃতি দেয় নাই। এতগুলো মানুষ মারা গিয়েছে এই দেশের, এত মানুষ নিখোঁজ হয়েছে, এত মানুষ গুমের শিকার হয়েছে, এত 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 হত্যাকাণ্ড শেখ হাসিনা ঘটিয়েছে। পৃথিবীতে 69 গণঅভ্যুত্থানে কয়জন লোক মারা গেছে? 100 জন যায় নাই। 90 গণঅভ্যুত্থানে কতজন লোক মারা গেছে? 1 ডজনও যায় নাই। খোঁজ শেখ হাসিনা তার রেজিমে মাত্র শেষের 36 দিনে 1000-এরও বেশি লোক মেরেছে, 20,000 লোককে পঙ্গু করেছে। এর মধ্যে অনেক লোক আছে যারা 2টো চোখ হারাবে, কেউ 1 চোখ হারাবে, কেউ 1 পা হারিয়েছে, কেউ 2 পা হারিয়েছে। এগুলো তো মৃত্যু সম ঘটনা। এত বড় ফ্যাসিস্ট কর্মকাণ্ড করার পরে ডিড ইউ ফাইন্ড মুসলিমের কিছু শিক্ষক ছাড়া, দেয়ার আর সাম টিচার্স, আই মাস্ট সে দেয়ার আর সাম টিচার্স, তারা একটা প্রতিবাদ করেছেন, ছেলে মেয়েদের পক্ষে দাঁড়িয়েছেন রাস্তায়। বাদ বাকিরা আওয়ামী লীগের উচ্ছিষ্ট বুদ্ধিজীবীরা, আওয়ামী লীগের উচ্ছিষ্ট সাংবাদিক নেতারা, আওয়ামী লীগের উচ্ছিষ্ট এবং সুবিধাভোগী ব্যবসায়ীরা, নর্দন কুর্দন করে গান গেয়ে নেচে পাশে থাকার প্রত্যয় ঘোষণা করে আজীবন থাকার ওয়াদা করে যারা করেছেন, তাদের পক্ষ থেকে আপনি কোনো বিবৃতি প্রতিবাদ কিছু দেখেছেন? দেখেননি। এখন আপনি দেখবেন দোজ ক্লাসেস, ওই লোকগুলো
এখন ওই লোকগুলো এই ঘটনায় তারা চোখের পানি ফেলছেন, চোখের পানি ফেলছেন, হাউকাউ করছেন, ইস্যু তৈরি করছেন। এর সাথে আমি শুধু যুক্ত, পাহাড়ের ঘটনাটা কিন্তু এর বাইরে না। পাহাড়ের ঘটনাটাও আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য এই ঘটনা করছে। আমি আমাকে একটু কয়েকটা সাইফুল ভাইয়ের কাছে আবেদন করে আমি একটা মিনিট বেশি নেব, মানে ছোট ভাই হিসেবে আমার আবদার থাকতেই পারে তার কাছে, যে সেটা করলাম। সেটা হচ্ছে যে আপনি দেখবেন, আই ফাউন্ড ওয়ান স্টেটমেন্ট পাবলিশড ইন দ্য আনন্দবাজার নিউজ পেপার অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল থেকে বের হয়। সেখানে দেখা গেছে যে আপনার ভারতের কিছু আপনার নৃগোষ্ঠী, চাকমা অ্যান্ড আদার্স সেগমেন্টের যারা আছেন, তারা নরেন্দ্র মোদীর কাছে, সব প্ল্যান্ড, নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছেন বাংলাদেশে বুদ্ধিস্ট, চাকমাজ অ্যান্ড আদার যেই মানে আপনার এথনিক গ্রুপ যারা আছেন তাদের নিরাপত্তার জন্য নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছেন। আমি যদি বলি, মশাই তোমার দেশের উত্তর পূর্বাঞ্চলে কি হচ্ছে, মণিপুরে কি হচ্ছে, মণিপুর দাউ দাউ করে চলছে, সেখানে ইন্ডিয়ান আর্মি অ্যান্ড আদার্স তারা ওখানকার নৃগোষ্ঠীকে কি তাদের উপর কি অ্যাকশন নিচ্ছে, তাদের রক্ষা করার জন্য নরেন্দ্র মোদীর কাছে আবেদন করো। বাংলাদেশের বুদ্ধিস্ট চাকমা তারা বাংলাদেশি, আমার মতো তারা এই দেশের নাগরিক, আমার থেকে তারা 1 ইঞ্চি ছোট নয়, তাদের থেকে আমি 1 বালুকণা পরিমাণও বড় নই, আমরা সবাই বাংলাদেশি। এই সমস্যাটা অ্যাবসলিউটলি বাইরে থেকে ইন্ধন দিয়ে করানো হচ্ছে। আবারও বলছি, এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য, এই দেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা পরিবর্তন ঘটেছে, এই পরিবর্তনটাকে নস্যাৎ করার জন্য, অথবা এই পরিবর্তন সম্পর্কে মানুষের যে উচ্ছ্বাস আকাঙ্ক্ষা ছিল, সেই উচ্ছ্বাস আকাঙ্ক্ষা মিইয়ে দেওয়ার জন্য এই ধরনের ঘটনাগুলো তৈরি করা হচ্ছে। আমরা ভেরি মাচ অ্যালার্ট, আমাদের দেশের জনগণ জানে এই সরকার সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে জনগণ এই সরকারের পেছনে আছে। এই সরকার আরো অন্যতম বড় শক্তি হচ্ছে বাংলাদেশের পতিত স্বৈরাচার ব্যতি রেখে অল পলিটিক্যাল পার্টিজ এন্ড গ্রুপস, তারা এই সরকারের পেছনে আছে। সাইফুল ভাইয়ের কাছে যেতে হবে। সাইফুল ভাই, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে পাহাড়ে যারা সহিংসতা করছে এবং অস্থিরতা যারা করছে তাদের কঠোর হস্তে দমন করা হবে। সেখানে আসলে আপনাদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলগুলো আপনারা সহযোগিতা করতে প্রস্তুত? ঠিক আছে, ধন্যবাদ। আমি প্রথমত যে ঘটনা যেটা সংঘটিত হয়েছে খুবই অনাকাঙ্ক্ষিত, অনেকগুলো প্রাণ গেছে, সেজন্য আমি শোক জানাই এবং আমি গভীরভাবে আমি নিজে মর্মাহত। ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, 144 ধারা জারি হয়েছে, অনেকগুলো পরিবার আশ্রয়হীন হয়েছে এবং এগুলো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি রাজনীতির মানুষ হিসাবে নিশ্চয়ই এটা আমাকে উদ্বিগ্ন করে, এটা আমাকে গভীরভাবে উৎকণ্ঠার মধ্যে দেয়। গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি, আজকে আমাদের পার্টি থেকে একটা বিবৃতি গেছে। আমরা যেটা বলেছি পার্টি থেকে, পার্বত্য চট্টগ্রামের যে সংকটটা, আপনি জানেন বহু দশকের যে সংকট, ইতিমধ্যেই বিভাজন যেটা তৈরি হয়েছে, পাহাড়ি জনগোষ্ঠী, বাঙালি জনগোষ্ঠী বলে পরিচিত, আবার তারপরে সেখানে এক ধরনের সামরিক উপস্থিতি বহু বছর ধরে, এক ধরনের সামরিকায়ন, আবার সেখানে নানা ধরনের সামরিক তৎপরতাও আমরা দেখছি। আমাদের পরিষ্কার মনে করি যে এই সংকটে যদি আপনি দীর্ঘমেয়াদে সমাধান করতে চান, এর কোনো সামরিক সমাধান নেই। এটাকে রাজনৈতিকভাবে এটাকে সমাধানে আসতে হবে, আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে। 97 সালে যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, বাস্তবে শান্তি চুক্তি কিন্তু পাহাড়ের শান্তি আনতে পারেনি। বরঞ্চ ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি, বরঞ্চ বিভিন্ন সংগঠনগুলোকে বহুদা বিভক্ত হয়েছে, ভ্রাতৃঘাতী অনেকগুলো সংঘাত হয়েছে, সংঘর্ষ হয়েছে, অনেক তাজা প্রাণকে আমরা হারিয়েছি। আমি পরিষ্কার মনে করি যে সুতরাং এগুলোকে রাজনৈতিক সমাধানের দিকে যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, পাহাড়ি জনগণ আছেন, গুরুত্বপূর্ণ নানা অংশের মানুষ আছেন, বাঙালি মানুষ আছেন, এবং নানা পক্ষে আলাপ আলোচনা করে এর একটা স্থায়ী রাজনৈতিক সমাধানের কথাটা বিবেচনা করা দরকার। এই সরকার উদ্যোগটা তারা শুরু করতে পারেন, পরবর্তী নির্বাচিত সরকার নিশ্চয়ই সে উদ্যোগটা তারা এগিয়ে নেবেন। 2 নম্বর কথা হচ্ছে যেটা এখন ঘটনাগুলো ঘটছে কেন, ইতিমধ্যে যেটা আপনি বললেন, আমাদের 3 উপদেষ্টা তারা সেখানে গেছেন, তারা মত বিনিময় করেছেন, আলাপ আলোচনা করেছেন। ঘটনা থেকে মনে হচ্ছে যে যেটা ইতিমধ্যে যে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করবার জন্যে এই সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না, সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, মানুষের মধ্যে উদ্বেগ, আতঙ্ক, জননিরাপত্তা, জানমালের বিরাট একটা জায়গাটা এই সরকারকে অকার্যকর করে দেওয়ার ভেতরে এবং বাইরে থেকে কোনো পরিকল্পিত কোনো তৎপরতা কাজ করছে কিনা
এটা আমি রাজনীতির মাঠের মানুষ হিসাবে এটা নিয়ে আমার মধ্যে দুশ্চিন্তা আছে। আমি মনে করব যে এগুলোকে নিয়ে আলোচনা হবে, কথা হবে। আমরা এই বিষয়গুলোকে এভাবে আমরা দেখতে চাই না, কারণ পাহাড় যদি অস্থিতিশীল হয় তাহলে আমার কিন্তু সমতলও কিন্তু তার কিন্তু বাইরে থাকবে না। এবং সুতরাং পাহাড় এবং সমতলের যে লড়াই অধিকার এবং মুক্তির, সেই লড়াইয়ের মধ্যে একটা কিন্তু সেতু বন্ধন আছে। আমার কন্যা একটা পাবলিক ইউনিভার্সিটির টিচার, আমি দেখলাম সে একটা মিনিটে বলি, সে রাঙ্গামাটিতে গিয়েছিল, একটা অসাধারণ একটা ছবি, গ্রাফিতির ছবি সে নিয়েছে যে পাহাড়ের এই 36শে জুলাই কবে হবে। তার মানে সমতলের মানুষ, আমি যে অধিকার মুক্তির কথা বলছি, আমার তো পাহাড়ও তো সেই সাম্য অধিকার, মুক্তি, গণতান্ত্রিক অধিকার। আমরা ভাই ভাইয়ের মতন করে, আমি বাঙালি জনগোষ্ঠী আর আমার ক্ষুদ্র জাতিসত্তা বলি অথবা নৃগোষ্ঠী বলি, বা আমার যে পাহাড়ি যে জনগণ আছেন, আমরা তো ভাই ভাইয়ের মতন করে আমরা তো এখানে বসবাস করতে চাই। তার একটা মেলবন্ধন দরকার, সমস্যাটাকে রাজনৈতিকভাবে এটাকে অ্যাড্রেস করা দরকার। তবে যে আসবো আপনার কাছে আবারও সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের সময় হলো আরও একটি বিরতির, ফিরবো একটু পর, আশা করি সাথেই থাকবে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলোচনার একেবারে শেষের দিকে আছি। আমি জনাব সাইফুল হক আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা আসলে সময় খুব কম পাবো। একটি বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি স্টেটমেন্ট দিয়েছেন, একটি বক্তব্য দিয়েছেন, সেখানে বলেছেন যে বাংলাদেশি যে অনুপ্রবেশকারীরা ভারতে আছেন তাদেরকে খুবই বিদ্বেষমূলক একটি কথা, যে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। এই ধরনের কথাবার্তা আসলে প্রতিবেশী সুলভ কিনা একটু জানতে চাই। প্রথমত হচ্ছে এটা পুরোপুরি একটা উস্কানিমূলক একটা বক্তব্য। অমিত শাহ, তিনি তো ভারতের এখন সরকারের 2 নম্বর ব্যক্তি বলে তিনি পরিচিত, হোম মিনিস্ট্রির তিনি দায়িত্বে। এটা কোনো সৎ বন্ধুত্ব কোনো পরিচয় নয়। এটা আমি এটা ইতিমধ্যে বলেছি, 5ই আগস্টের পরে ইন্ডিয়ার যে আচরণ, সেটা হচ্ছে যে হাসিনার ফ্যাসিবাদের পতনকে মোদী সরকার মনে করছে এটা হলো তাদেরই একটা পরাজয়। এই হাসিনার পতনটাকে, উচ্ছেদটাকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতের এই মোদী সরকার, তার হিন্দুত্ববাদী যে তাদের বর্তমান যে রাজনৈতিক যারা আছেন, এটাকে এখনো পর্যন্ত এটাকে তারা মেনে নিতে পারে নাই। ফলে মোদীর আজকে বক্তব্যের মধ্য দিয়ে যে হিংসা, যে ঘৃণা, অমিত শাহ, এটা আমি তীব্র নিন্দা জানাই, এটাকে আমি প্রতিবাদ জানাই। এবং বাংলাদেশ সরকারের উচিত হবে, অন্তর্বর্তী সরকারের আগামী কালকেই এখানে ভারতীয় হাই কমিশনারকে ডেকে এই বক্তব্যের প্রতিবাদ জানানো। কারণ এটা ন্যূনতম সাধারণ যে সৌজন্য, সাধারণ যে ডিপ্লোম্যাটিক যে কার্টিসি, তিনি তার পরিচয় তিনি দেন নাই। সুতরাং এগুলো একটা ঔদ্ধত্য এটা। সুতরাং আমরা কেউ প্রতিবেশী বদলাতে পারবো না। আমি সেখানে 500 জায়গায় আমি সেখানে এখন 3000 টন ইলিশ মাছ দিচ্ছি। আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আগে এই ইলিশ মাছ পাঠিয়ে, শাড়িয়ার বেনারসি পাঠিয়ে ইন্ডিয়ার এই যে যারা এখানে বাংলাদেশ বিরোধী তৎপরতা, তাদের মনকে আমরা জয়লাভ করতে পারিনি। স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে সমতা, ন্যায্যতার ভিত্তিতে, আমার সার্বভৌমত্বের ভিত্তিতে আমি ভারতের সঙ্গে আমি বসবাস করতে চাই। কিন্তু অন্যায় কোনো কথা, আপত্তিকর কোন কথা, আমার স্বার্থহানির বাইরে যে এগুলোকে বাংলাদেশের মানুষ এগুলোকে বরদাস্ত করবে না। জনাব আসাদুজ্জামান রিপন, জাস্ট একটু যোগ করতে চাই যে একই বিষয়, যে ভারত আসলে কি চাচ্ছে এখন, এই ধরনের বক্তব্য কেন আসছে? সাইফুল ভাই মোটামুটি তো মানে স্পষ্টই বলেছেন, এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটা ভারত মেনে নিতে পারে না। তারা নানা চাপ রাখতে চায়। শ্রী অমিত শাহ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বেসিক্যালি একটা বর্ণবাদী মানুষ এবং উগ্র আপনার সাম্প্রদায়িক, অবশ্য তার সরকারি সাম্প্রদায়িক সরকার, হিন্দু মৌলবাদী সরকার, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, এটা তাদের নিজেদের ব্যাপার। আমি যে কথাটি বলতে চাই, ভারত যে বলছে যে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে বের করে দেব এবং ঝুলায় মানে উল্টা করে ঝুলাবো। এই উল্টা করে ঝুলাবার অভ্যাস তো ভারতের দীর্ঘদিনের আছে। ফেলানি, আমাদের বাংলাদেশের মেয়ে ফেলানিকে মেরে উল্টো করে ঝুলে রাখে নাই। আমরা শুধুমাত্র ভারতকে এই কথাটা বলতে চাই যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ কথা বলেছেন এবং বাংলাদেশের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করেছেন। এবং তার এই কথাটা যদি
তারা উইথড্র না করা করেন, উচিত, জি। তাদেরকে আমরা বন্ধু রাষ্ট্র তো নই, জি। শত্রু রাষ্ট্র হিসেবে তাকে আমরা গণ্য করব, যারা আমার দেশের মানুষকে ঝুলিয়ে মানে পিটিয়ে ঝুলিয়ে রাখতে জি চায়। অবশ্যই আপনি নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে সরকার, আমাদের আসলে সময় একেবারে শেষ, সরকার নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে এই বক্তব্যের উত্তর দেবেন, জবাব দেয়, ব্যবস্থা সেটা আমরা নেবেন। দেখার বিষয়। আপনাদেরকে দুজনকে ধন্যবাদ, ডক্টর আসাদুজ্জামান রিপন এবং ডক্টর জনাব সাইফুল হক, আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ CSRM জনতন্ত্র গণতন্ত্রে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।